আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। শুক্রবার ভোর থেকে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। প্রতিপক্ষের আক্রমণে রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েলের তেল আবিব ও প্রতিবেশী দেশগুলোর মার্কিন স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরও দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে কোনো যুদ্ধবিরতি চাইছে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরই মধ্যে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের ভয়াবহ সংঘাতের সপ্তম দিনে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুন আর গোলাবারুদের দখলে। শুক্রবার ভোররাত থেকে আবারও শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্স, দুটি স্কুল, গুলিস্তান প্যালেস ও বেশ কিছু সরকারি ভবনেও আঘাত এনেছে প্রতিপক্ষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে ইরানের প্রায় 60% ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাগারাবাদের খোজির মিসাইল উৎপাদন কেন্দ্রেও চালানো হয়েছে ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, গত 72 ঘন্টায় ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও তার অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের আবাসিক এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। শুধু ইসরায়েল নয়, বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও আবাসিক ভবনে হামলা করেছে তেহরান। এছাড়া কুয়েতের বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানি ড্রোন ও মিসাইল শনাক্ত করা হয়েছে। কাতার লক্ষ্য করেও অন্তত 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এদিকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে কোনো যুদ্ধবিরতি চাইছে না তেহরান, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। এদিকে কথিত নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে আজ শুক্রবার আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। আরেকদিকে মার্কিন উচ্চকক্ষ সিনেটের পর এবার নিম্নকক্ষেও বাতিল হয়ে গেছে ট্রাম্পের যুদ্ধবন্ধের ক্ষমতা সীমিতকরণের প্রস্তাব। এর পক্ষে 212 জন এবং এর বিপক্ষে 219 জন ভোট দিয়ে প্রস্তাবটি নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। সামিউল শিহাব, আরটিভি। শ্রীলঙ্কা উপকূলে উত্তেজনার মধ্যে ইরানের একটি নৌজাহাজ থেকে 208 জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট অনুরা কুমারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের ত্রিকোমালী বন্দরে নেওয়া হয়েছে। তিনি বলেন, সংঘাতের মধ্যেও প্রাণ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এর আগে দক্ষিণ উপকূলের কাছে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইরিশ ডেনা ডুবে অন্তত 87 জন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। এ ধরনের যুদ্ধে কোনো মানুষেরই মৃত্যু হওয়া উচিত নয়। রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থান পরিষ্কার, প্রত্যেকটি জীবনই সমানভাবে অমূল্য। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করে গত রাত থেকে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অনেক পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ, কোথাও আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কম আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন চলাচল সহ দৈনন্দিন কাজে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। গতকালকে থেকে অনেক সিরিয়াল আর কি, তেল মোটামুটি আসলে অনেক সিরিয়ালের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তেল পাইতে খুব হয়, ঝামেলা হয়। আমার বন্ধু বলছে যে এখন 200 টাকার উপরে তেল দিচ্ছে নাকি পাম্পে, তো পারলে তুই এই তেলটা ভরাই না।
তো আমি ট্যাঙ্কি ফুল করতে আসছি। পরপর 2টা পাম্প আমাকে বললো যে ভাই তেল দেওয়া যাবে না, বন্ধ আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত তেল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর শেখ। আলমগীর, পাম্পগুলোতে তেল সংকট আছে কিনা আর পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। জি ধন্যবাদ ফারহিনা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর খিলক্ষেত এলাকার একটি পেট্রোল পাম্পে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমার পেছনে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ সারিতে আসলে সকাল থেকেই তেল নেয়ার আশায় এই দীর্ঘ সারি বলে আমরা জানতে পেরেছি। তারা আসলে সকাল থেকে তেল নেবেন বা তেল পাবেন সে আশায় এখানে ভিড় করতে শুরু করেছেন। তবে আমরা যেটা দেখতে পেরেছি এবং অনেকের সাথে কথা বলে যে অভিযোগ পেয়েছি, আসলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না বা পাম্প থেকে তাদের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না বলে বিভিন্ন মোটরসাইকেল ড্রাইভার বা মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কারের চালক থেকে অভিযোগ পেয়েছি আমরা। এবং এরই প্রেক্ষিতে আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছি এবং সেখানে দেখতে পেরেছি যে বেশ কয়েকটি পাম্পে আসলে অকটেন নেই বা তেল নেই এরকম সাইনবোর্ড লিখে ওখানে আসলে পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। এবং পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তেল সরবরাহ নেই এবং লাইনে পর্যাপ্ত গ্যাস নেই, এই কারণেই তারা তেল দিতে পারছে না বা গ্যাস দিতে পারছে না। এদিকে কর্তৃপক্ষের সাথে কথা বলে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও একটি বিষয় আমরা জানতে পেরেছি। তারা যেটি বলছেন যে আসলে মূলত পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি তেলের যে চাহিদা অনেকে আসলে স্বাভাবিক তুলনায় মানে স্বাভাবিক দৈনন্দিন যে চাহিদা ছিল তেলের সংকট বা শঙ্কার আশায় তারা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তেল নিচ্ছেন, যে কারণে আসলে পাম্প কর্তৃপক্ষ সেই পরিমাণ তেল দিয়ে আসলে তাদেরকে তেল সরবরাহ করতে পারছেন না। তবে আরেকটি বিষয় আমরা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে তেল দেওয়া হচ্ছে। আমরা একটু কর্তৃপক্ষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এটা আজকে 3-4 দিন ধরে একই অবস্থা এরকমের, রাত্রেও অনেক লাইন ছিল, অনেকই ছিল। এটা গাড়িওয়ালারা বলতেছে যে তেলের সংকট পড়তে পারে আর কি, এই জন্য হয়তো সম্ভবত ম্যাক্সিমাম লোকের কাছে জিজ্ঞাসা করছি, সবই বলতেছে তেলের সংকট পড়ার সম্ভাবনা আছে আর কি এরকমের। আমরা একটু গাড়ির চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনি তেল নিতে আসছেন এখানে কতক্ষণ যাবত আসেন? এই যে আধা ঘন্টা হয়েছে। আচ্ছা, এটা মানে কখন থেকে বা এই চাপটা কেন মনে করছেন? এটা তেলের দাম বাড়তে পারে, এই জন্য সরকার তো ডিক্লেয়ার দিয়েছে যে তেলের দাম বাড়বো না। তারপর আমরা মানুষের মুখে মুখে বলা যায় শুনতে আছি। আচ্ছা, আমরা যেটা তেল আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে, তেলের কোনো সংকট নাই বা পড়ার অনেক জায়গা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আপনি অনেকে 200 টাকা বা 400 টাকার বেশি তেল দিচ্ছেন। না, এরা আমরা তো দেখেন এই আমি ফুল করে চাইছি একবার মুখে মুখে ভরে আপনার সামনেই ভরে দিলাম। এখানে 3525 টাকা গেছে এরকম, আর ওইটা হয়তো অন্য পাম্পেরই, আমি জানি না, আমাদেরটা আর কি আমরা জানি আমাদের কাছে তেল আছে পর্যাপ্ত পরিমাণে। যে ফারিনা যেটি শুনতে পাচ্ছিলেন আমরা জানতে পারলাম যে এখানে তেলের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে এবং শুধুমাত্র আশঙ্কা বা শঙ্কা থেকেই এখানে আসলে বা প্রাইভেট কার চালক এবং মোটর সাইকেল চালকরা ভিড় করছেন, এছাড়া আসলে সরবরাহের কোনো ঘাটতি নেই। ধন্যবাদ। খুলনা ডিপো থেকে পেট্রোলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাতক্ষীরায় তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রতিটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 300 টাকার তেলের কোটা নির্ধারণ করা হয়েছে। এরপর জেলার বিভিন্ন পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায় এবং সরবরাহ সংকটের কারণে ভোক্তাদের ফিরিয়ে না দেওয়ার উদ্দেশ্যে এই রেশনিং ব্যবস্থা চালু করেছে পাম্প কর্তৃপক্ষ। সাতক্ষীরার সদরের খান পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, পেট্রোল তেলের ক্ষেত্রে 300 টাকার যে কোটা চালু হলো, এতে ক্রেতারা কি সন্তুষ্ট? আর এই কোটায় তেল কিনতে কেমন ভিড় হচ্ছে জানাবেন। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের জ্বালানি খাতে যে প্রভাব পড়েছে সেটা আমরা লক্ষ্য করছি সাতক্ষীরা শহর বা শহরের আশেপাশের সমস্ত পেট্রোল পাম্পগুলোতে। আমি শহরের একবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এবি খান পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে আপনি
দেখতেই পাচ্ছেন কাল সন্ধ্যার পর থেকে ছিল মানুষের উপচে পড়া ভিড়, বিশেষ করে যারা বাইক চালকরা, মোটরসাইকেল চালকরা, তারা মানে বিশাল দীর্ঘ লাইন আমরা দেখেছি। সকাল থেকেও এখানে লাইন আমরা লক্ষ্য করছি। পাম্প কর্তৃপক্ষ বলেছে যে এই পেট্রোল পাম্পের বাড়তি চাহিদার কারণে তারা রেশনিং সিস্টেম চালু করতে বাধ্য হয়েছে। প্রতি মোটরসাইকেল প্রতি 300 টাকার বেশি তারা তেল এই মুহূর্তে বিক্রি করছে না। কেন এই অবস্থা? তারা জানছে খুলনা যে পদ্মা যে ডিপো থেকে প্রতিদিন 2 ট্যাঙ্কার করে তারা তেল সরবরাহ পেত, কিন্তু গত 2 দিন ধরে তারা অর্ধেকে নিয়ে এসছে তাদের সরবরাহ, যার কারণে তারা এই রেশনিং সিস্টেমে পেট্রোল বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাছাড়াও আমার পেট্রোল পাম্পে যে ম্যানেজার সে জানিয়েছে যার 100 টাকার তেল প্রয়োজন সে 1 ট্যাঙ্কি তেল কিনে যাচ্ছে, আবার পাত্র করেও তেল নিতে আসছে, যার কারণে বাধ্য হয়ে তারা এই রেশনিং সিস্টেমের মাধ্যমে এই শহরের আশেপাশের পেট্রোল পাম্প থেকে তারা তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে। ফাহমিদা, ধন্যবাদ। দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার বিকাল থেকে সরাসরি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহাব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল আলম। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম এ সার কারখানায় উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন 2800 মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানান কারখানার প্রশাসনিক কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাতে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। গ্যাস সংকট কাটাতে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা জানাবেন। আপনি যেমনটা জানেন যে গত বুধবার থেকে দেশের এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তর যে ইউরিয়া সার কারখানা গোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাটি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছিল এবং এই বন্ধের কারণে কিন্তু এখানকার যে সার উৎপাদন সেটিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। আপনাকে বলে রাখছি যে এখানে এই ইউরিয়া সার কারখানাটিতে সচল করার জন্য এখানে 71 থেকে 72 PSI গ্যাসের প্রয়োজন এবং এটি আসলে সরকারি সিদ্ধান্তে যেখানে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে সেই সংকটের কারণেই কিন্তু সরকারি সিদ্ধান্তে এই কারখানাটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। আপনি যেমনটা জানেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তর এবং আধুনিক এবং পরিবেশ বান্ধব এই ইউরিয়া সার কারখানাটির প্রতিদিন যেটি উৎপাদন ক্ষমতা 2800 মেট্রিক টন ইউরিয়া সার এখানে উৎপাদন হয়। তবে এটি বন্ধ হওয়ার কারণে কিন্তু এই যে একটি বড় অংশের যে ইউরিয়া সারের যে উৎপাদন সেটি ঘাটতি দেখা দিবে। আমরা কারখানাটির কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটা জেনেছি যে এখন পর্যন্ত এখানে যে সারের যে মজুদ 5,25,000 মেট্রিক টন সার কিন্তু এখনো মজুদ রয়েছে। তবে এই মজুদ সার আসলে কতদিন পর্যন্ত এটি চাহিদা পূরণ করবে সেটি এখনো তারা বলা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে যদি এখানকার গ্যাস সরবরাহ না করা হয় তাহলে কিন্তু দেশে একটি সারের একটি বড় সমস্যা সৃষ্টি হবে। আপনি যেমনটা জানেন যে সারা দেশের যে সারের চাহিদা সেটির 60% সার কিন্তু এই যে পরিবেশ বান্ধব যে ইউরিয়া সার কারখানা থেকে এখান থেকে উৎপাদন হয় এবং এটি 2024 সালে কিন্তু পুরোদমে এটির উৎপাদন কাজ শুরু হয়েছিল। ধন্যবাদ রনি। ঢাকায় নতুন সরকার আর দরজায় কড়া নাড়ছে ওয়াশিংটন। রাজনৈতিক পালাবদলের 1 মাসের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের সফর বলছে বাংলাদেশকে ঘিরে বৈশ্বিক কূটনীতির গতি বাড়ছে। সফরে ইঙ্গিত দিচ্ছে দুদেশের আগামী দিনের গুরুত্বপূর্ণ খাতের সংশ্লিষ্টতা। সাবেক কূটনীতিকদের মতে নতুন সরকারের সামনে এখন একদিকে ট্যারিফ চ্যালেঞ্জ, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হওয়ার ইঙ্গিত। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর পল কাপুরের ঢাকায় আসা যুক্তরাষ্ট্র থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের প্রথম সফর। 3 দিনের সফরে পররাষ্ট্র ও বাণিজ্য ক্ষেত্রে আগামী দিনগুলোতে সম্পর্কের পথনকশা কেমন হবে তা এই সফরে অনেকটা স্পষ্ট। সাবেক মার্কিন কূটনীতিক বলছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি ছিল সম্পর্ক এগিয়ে নেওয়ার শুভ সূচনা। দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি সইয়ের প্রসঙ্গ প্রকাশ পেল এই সফরে। এই সরকার মোটামুটি ইতিবাচকভাবেই মার্কিন
সরকারের সাথে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। এখন প্রশ্ন হলো যে যেভাবে চারদিকে আমাদের অর্থনৈতিক সমস্যা জটিল হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইতিমধ্যে বাড়ছে চলছে, সেই ক্ষেত্রে সম্পর্ককে আমরা কিভাবে নিয়ে যাব। গতকালই দেখলাম বোধহয় আমরা সম্ভাব্য জ্বালানি সংকট এড়াবার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সাহায্য চেয়েছি, সেটাও আরেকটা বিষয় এবং সেটাও সম্পর্ককে ঘনিষ্ঠ করতে সহায়তা করবে। তবে নির্বাচনের ঠিক 3 দিন আগে ইউনূস সরকারের করা ট্যারিফ চুক্তি বাস্তবায়ন এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই কূটনীতিক। এই ট্যারিফ এগ্রিমেন্টটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়েও তারা কিন্তু আমার মনে হয় আগ্রহী আছেন। এখন এখানে 2-3টা জায়গায় আমার মনে হয় তা খানিকটা আমাদেরও পরিষ্কার হওয়া দরকার, তাদেরও পরিষ্কার হওয়া দরকার। একটা হচ্ছে যে নীতিমালার আলোকে এই ট্যারিফ এগ্রিমেন্টটা সই হয়েছিল, সেই নীতিমালাটাই মার্কিন সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে। এখন এই চুক্তিটার আইনগত অবস্থা কি সেটাও কিন্তু দুই পক্ষের পরিষ্কার হওয়া দরকার। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর 3 মার্চ রাত 9টায় দিল্লি থেকে ঢাকায় পৌঁছান। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে এটি তার প্রথম ভারত ও বাংলাদেশ সফর। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কয়েকটি নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে খোলা আটা, ময়দা, পেঁয়াজ, ডিম ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে এই চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন রমজান মাসে নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা একসঙ্গে বেড়ে যায়, এতে শুরুতে দামের ওপর চাপ তৈরি হয়। তবে সরবরাহ স্বাভাবিক হলে বাজার কিছুটা স্থিতিশীল হয়। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, সবজির সরবরাহ কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সপ্তাহের ব্যবধানেই কিন্তু দাম কমেছে। পেঁয়াজের 10 টাকা কেজিতে দাম কমে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া দাম কমেছে আলু এবং কাঁচামরিচের দাম কিন্তু কমেছে। কাঁচামরিচ গত সপ্তাহে 180 টাকা বিক্রি হলেও সে মরিচ আজকে 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া করলা কিন্তু দাম কমেছে, 80 টাকা কেজি দরে করলা বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির দাম যদিও কিছুটা বৃদ্ধি পেয়ে 200 থেকে 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম বেড়ে 650 টাকা দরে বিক্রি হয়েছে। আমরা যদি চালের বাজারের কথা বলি, চালের বাজার কিন্তু কিছুটা স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে। তেল থেকে শুরু করে আমদানিকৃত সকল ধরনের পণ্যের কিন্তু দাম বেড়েছে। এছাড়া কিন্তু কাঁচা বাজারে লাউ 60 টাকা পিস বিক্রি হয়েছে, ক্ষীরা 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, পেঁপে 30 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, গাজরের দাম কমে 30 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, টমেটো 50 টাকা। এছাড়া বেগুনটি গত সপ্তাহেও দাম ছিল 100 থেকে 120 টাকা কেজি, সেই বেগুন দাম কমে কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে আসছে। এবং যে লেবু ছিল 160 থেকে 160 টাকা হালি, সেই লেবু কিন্তু 50 থেকে 60 টাকা হালি আজকে বিক্রি হয়েছে। মাছ মাংসের বাজার স্বাভাবিক থাকলেও আমদানিকৃত সকল দাম বৃদ্ধি রয়েছে। সব মিলে বলা যেতে পারে কাঁচা বাজারে সবজি থেকে শুরু করে সকল ধরনের পণ্যের বাজার স্থিতিশীল হলেও কিন্তু আমদানিকৃত সকল ধরনের পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার 13 বছর পূর্ণ হচ্ছে আজ। দীর্ঘ এর সময় 101 বার তারিখ পেছানোর পরও আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা র্যাব 11। ত্বকির পরিবারের অভিযোগ, এই ঘটনায় শামীম ওসমান ও তার পরিবারের সংশ্লিষ্টতা থাকায় থমকে ছিল বিচার কাজ। এখনও চার্জশিট জমা না দেয় ক্ষুব্ধ তারা। এ নিয়ে নিশ্চুপ তদন্তকারী সংস্থাও। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তাখা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী শিক্ষার্থী তানবীর মোহাম্মদ ত্বকি। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহে ছিল নৃশংস অত্যাচারের চিহ্ন। 2014 সালের 5 মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রভাবশালী ওসমান পরিবারের নির্দেশে অপহরণের পর তাদেরই টর্চার সেলে 11 জন মিলে হত্যা করে ত্বকিকে। দ্রুত আদালতে অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে 101 বার। ত্বকির বাবার অভিযোগ, সে সময় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে আসামির তালিকায় নাম দিতে দেয়নি র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান। সেই সময়ে এই 2-4 জন নূতন করে গ্রেপ্তার এবং একজনের 164 ধারায় জবানবন্দি নেওয়ার পরেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। অভিযুক্ত ওসমান পরিবার তারা টাকা পয়সা খরচ করছে কিনা বা এটার সাথে যুক্ত যারা তাদেরকে তারা দিয়ে ব্যবহার করছে কিনা, এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিরল একটি ঘটনা, 6 জন 164-এ জবানবন্দি দেওয়ার পরও আদালতের দ্বারগোড়ায় চার্জশিট আসে না। আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন হয়তো ত্বকি হত্যার বিচারটা আমরা পাবো, কিন্তু দেখা গেল 18 মাসেও তারা কোনো চার্জশিট কোনো র্যাব বা অন্য প্রতিষ্ঠান থেকে তারা জমা দিতে পারলো না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি র্যাব 11-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। নতুন করে গ্রেপ্তার হওয়া কাজল হাওলাদার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। বর্তমান সরকারের আমলে দ্রুত বিচার শুরুর প্রত্যাশা ত্বকির পরিবারের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।